আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, হাজীগঞ্জ কমার্স কলেজের সুপ্রিয় সকল শিক্ষার্থীকে আমার শুভেচ্ছা এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রইল। আজকে আমার যে লেকচারটি সেটা আমি প্রস্তুত করেছি শুধুমাত্র এইচএসসি পরীক্ষার্থী যারা আছো, যারা পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য হয়তো উপকারে আসবে। আশা করি উপকার হবে তোমাদের। আজকে আমি তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা এবং বিপণন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়, যেটা বিপণন পরিচিতি, তোমরা জানো বিপণন পরিচিতি নামে যে প্রথম অধ্যায়টি আছে, সেইখানে আমাদের বিপণন সম্পর্কে যে ধারণা দেওয়া হয়েছে সেই বিপণন নিয়ে আমি আলোচনা করব। ওকে, তো এই আলোচনা করার প্রেক্ষিতে আমি একটু বলতে চাই সবার অবগতির জন্য, যেহেতু তোমাদের এই বিষয়টা উৎপাদন ব্যবস্থাপনা এবং বিপণন, যেটাকে ইংরেজিতে বলা হয় প্রোডাকশন ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং, ঠিক আছে? তো এই বইটা পড়ার ক্ষেত্রে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, যদি তুমি মার্কেটিং কি বিপণন কি সেটাই যদি না জানো, তাহলে মার্কেটিং পড়ে 2 বছর পরে লাভ হলো। হ্যাঁ, এবং বর্তমান প্রেক্ষাপটে আধুনিক জীবনযাপনের ক্ষেত্রে তোমাকে অবশ্যই মার্কেটিংয়ের ধারণা রাখতে হবে। ওকে, সো আজকে আমি তোমাদেরকে সিম্পলি একদম সহজভাবে বিপণন কি এবং দ্বিতীয়ত বিপণনের মৌলিক ধারণা সমূহ কি, এই দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বিপণন কি এবং বিপণনের মৌলিক বিষয়সমূহ কি। তো প্রথমেই আসি, প্রথম যে টপিকটা লিখেছি বিপণন কি। বিপণন আমরা জানি, তোমরা জানো যে ল্যাটিন মার্কেটাস শব্দ থেকে মার্কেট শব্দটি এসেছে এবং পরবর্তীতে সেটা মার্কেটিং এ রূপ নিয়েছে, যেটা আমরা আজকে বর্তমানে আমরা বিপণন হিসেবে জানি। হ্যাঁ, তো বিপণন কি শুরু করার আগে অবশ্যই আমাদের সবাইকে, যেহেতু আমরা জানি যে গুরু, প্রত্যেকটা বিষয় এখন গুরু থাকে, জনক থাকে, ফাদার থাকে। তো ফাদার অফ দ্য মার্কেটিং ফিলিপ কটলার। ওকে, ফিলিপ কটলার তিনি আমেরিকান প্রবাসী, আগে ক্লাসে বলেছিলাম, ওনার জীবন বৃত্তান্ত সম্পর্কে তোমরা আগেই অবগত আছো। তো ফিলিপ কটলারের নামটি এজন্যই এনেছি, আনার পিছনে কারণ হচ্ছে প্রত্যেকটা বিষয় পড়ার ক্ষেত্রে গুরুকে চিনতে হবে ফাদার। ওকে, ফাদার অফ দ্য মার্কেটিং, ফাদার অফ দ্য অ্যাকাউন্টিং জানতে হবে। যেমন অ্যাকাউন্টিং এর জনক আমরা জানি লুকা প্যাসি। ওকে, তো মার্কেটিং এর জনক অ্যাজ ইট ইজ ফিলিপ কটলার। লিখে দিই ফিলিপ কটলার। তো অ্যাকর্ডিং টু ফিলিপ কটলার, বিপণনের সংজ্ঞাটা গুরুর যেই ভাষ্য, গুরুর যেই সংজ্ঞা, সেই সংজ্ঞাটাই দিব ফিলিপ কটলার সাহেবের মধ্যে। বাজারকরণ অথবা বিপণন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার দ্বারা কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু অর্জনের লক্ষ্যে শক্তিশালী ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। দ্যাট মিনস এই যে বিপণন, 3টি কথা বলেছি আমি। প্রথমত বলেছি যে বিপণন হচ্ছে একটা প্রক্রিয়া যার দ্বারা কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে, ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে, ভ্যালু সৃষ্টি এবং বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু অর্জনের লক্ষ্যে, ভ্যালু অর্জনের লক্ষ্যে শক্তিশালী ক্রেতা সম্পর্ক গড়ে তোলাকে গড়ে তোলা। এই 3টি কাজের মাধ্যমে বিপণনের কার্যক্রম সম্পন্ন হয়। তার মানে হচ্ছে বাজারকরণ অথবা বিপণন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার দ্বারা কোম্পানিগুলো, বাংলাদেশের ভেতরে এবং বাইরে অসংখ্য কোম্পানি বিদ্যমান, প্রতিষ্ঠান বিদ্যমান, কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে। ভ্যালুটা সৃষ্টি করা হয় ক্রেতাদের জন্য এবং বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু অর্জনের লক্ষ্যে শক্তিশালী ক্রেতা সম্পর্ক গড়ে তোলা। ওকে, তা সহজ ভাষায় যদি বুঝি, সেটা হচ্ছে যে বিপণন, এটা 2টা কার্যক্রমের মাধ্যমে আসলে বিপণনটা হয়ে থাকতো। পূর্বে আমরা জানি যে উৎপাদন পূর্ব কার্যক্রম এবং উৎপাদন পরবর্তী কার্যক্রম। উৎপাদন পূর্ব কার্যক্রম, পরবর্তী কার্যক্রম, সেটা যেটাই হোক না কেন, অবশ্যই আমাকে গুরুর সংজ্ঞা মেনে চলতে হবে, যেখানে বলা হয়েছে বাজারকরণ অথবা বিপণন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার দ্বারা কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে। এই ভ্যালু মানে হচ্ছে, আমি ক্লাসেও বলেছিলাম তোমাদেরকে, এই ভ্যালু মানে হচ্ছে সুবিধা। ওকে,
ওকে, ভ্যালু মানে ভ্যালুর এখানে বেঙ্গলি মিনিং হচ্ছে ভ্যালু সুবিধা। ক্রেতাদের জন্য সুবিধা সৃষ্টি করতে হবে এবং সেই সুবিধা অর্জনের লক্ষ্যে, ভ্যালু অর্জনের লক্ষ্যে শক্তিশালী ক্রেতা সম্পর্ক গড়ে তুলতে হবে। দ্যাট মিনস তুমি একটা কলম পারচেস করবে, কলম কিনবে, ওকে, মার্কেট থেকে একটা কলম পারচেস করবে, পড়াশোনা করার জন্য কলম লাগবে, কলম পারচেস করবে। তো সেই কলমটা অবশ্যই বাজারে থাকতে হবে, মার্কেটে না থাকলে কলম কিনবা করতে, পারচেস করবা করতে। তো মার্কেটে কলম আছে, সেই কলমটা কেনার ক্ষেত্রে অবশ্যই তোমাকে এখানে বিনিময়ের বিষয় থাকবে, লেনদেনের বিষয় থাকবে। ওকে, তুমি 10 টাকা দিয়ে একটা কলম পারচেস করলা এবং তার মাধ্যমে ভ্যালু সৃষ্টি হলো, সুবিধা। এবং এই সুবিধা কলমটা অর্জনের লক্ষ্যে অবশ্যই তোমাকে পেমেন্ট করতে হয়েছে। যে পেমেন্টটা তুমি করেছো সেটাকে বলা হচ্ছে ভ্যালু অর্জনের লক্ষ্যে। ঠিক আছে, পেমেন্ট করার পরেই তোমার কিন্তু কার্যক্রম শেষ হয়ে যায়। কলমটা 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, হ্যাঁ, সর্বোচ্চ দেখা গেল যে 110 দিন লেখার পরে, হ্যাঁ, তারপরেও কলমের কালি শেষ হয় না এবং কলমটা একটা লংজিবিলিটি, কলমটা ভালো করেছে, দ্যাট মিনস কলমটা দ্যাট পেন ওয়াজ গুড। ঠিক আছে, কলমটা ছিল ভালো। তো সেখানে এই ভালো কলমটা কেনার জন্য তুমি আবার যখন ফার্দার সেই বিক্রেতার কাছে যাবা এবং সেই কলমটা কিনবা, তার মানে তার সাথে তোমার শক্তিশালী সম্পর্ক গড়ে উঠবে এবং গড়ে তুলবে এবং সুদৃঢ় সম্পর্ক তৈরি হবে। ঠিক আছে, ভালো সম্পর্ক, শক্তিশালী সম্পর্ক তৈরি হবে। দ্যাট মিনস উৎপাদনের আগে যেরকম তোমার মার্কেটিং বিপণন প্রয়োজন আছে, উৎপাদনের পরেও বিপণনের কাজ শেষ হয়ে যায় না, বিপণনের কাজ চলতেই থাকে। তো বিপণন কি আশা করি বুঝতে পেরেছো। 3টি কাজের মাধ্যমে আমরা সম্পন্ন করি। হ্যাঁ, অবশ্যই এখানে পরীক্ষায় যখন আসবে, পরীক্ষায় অবশ্যই ফিলিপ কটলার স্যারের সংজ্ঞাটা দিবা, যেখানে বলা হয়েছে অ্যাকর্ডিং টু ফিলিপ কটলার সাহেবের মতে বাজারজাতকরণ অথবা বিপণন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার দ্বারা কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময় ক্রেতাদের কাছ থেকে ভ্যালু অর্জনের লক্ষ্যে শক্তিশালী ক্রেতা সম্পর্ক গড়ে তোলে। আশা করি বুঝতে পেরেছো। প্রয়োজনে বাসায় বসে একটু বইয়ের সাহায্য নিবে, ক্লিয়ার হয়ে যাবে, একদম পুরো পরিষ্কার হয়ে যাবে। ভেরি ইজি। হ্যাঁ, এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে বিপণনের মৌলিক ধারণা। ওকে, আমরা বিপণনের মৌলিক ধারণা বলতে ইংরেজি যেটা বোঝায় বেসিক কনসেপ্ট। যে কনসেপ্ট ছাড়া তুমি বিপণন করতে পারবে না। বিপণনের বেসিক কনসেপ্ট, মৌলিক ধারণা। দ্যাট মিনস আমাদের যেগুলো মৌলিক চাহিদা আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা, যেগুলো ছাড়া, ঠিক আছে, একটা মানুষ সার্ভাইভ করতে পারে না, টিকে থাকতে পারে না, বাঁচতে পারে না। এই বিষয়গুলো, এই মৌলিক চাহিদাগুলো তার লাগে। ঠিক আছে, ঠিক অ্যাজ ইট ইজ বিপণনের কিছু মৌলিক ধারণা রয়েছে যেগুলো ছাড়া বিপণনের কার্যক্রম করা, সম্পূর্ণ করা সম্ভব নয়। তো বিপণনের মৌলিক ধারণা পাঁচটি মৌলিক ধারণা উপর বিপণনের কার্যক্রম পরিচালিত হয়, পরিচালিত হওয়া 5টি কার্যক্রমের উপর ভিত্তি করে। 5টি মৌলিক ধারণাকে ভিত্তি করে বিপণনের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে এবং সেই 5টি কার্যক্রমের যেই 5টি মৌলিক ধারণা, সেই 5টি মৌলিক ধারণার মধ্যে প্রথম ধারণাটি হচ্ছে প্রয়োজন, অভাব, চাহিদা। হ্যাঁ, তো প্রয়োজন, অভাব, চাহিদা যে লিখেছি, আগে একটা শব্দ অবশ্যই মেনশন করে দিতে হবে, ক্রেতা অথবা ভোক্তা। যেটা তোমাদের বইতে উল্লেখ নাই, পরীক্ষায় আসলে প্লিজ এটাও উল্লেখ করে দিবা, ক্রেতা অথবা ভোক্তার প্রয়োজন, অভাব, চাহিদা। 2 যেটা বাজারজাতকরণ অর্পণ, তার মানে মার্কেট অফারিং, মার্কেট তোমাকে কি কি অফার করছে। ঠিক আছে, বাজারজাতকরণের মধ্যে 3টা পয়েন্টের এখানে উল্লেখ করা থাকবে। পণ্য, সেবা, অভিজ্ঞতা। প্রয়োজন, অভাব, চাহিদা, বাজারজাতকরণ, অর্পণ। 3 আসবে, 3 নম্বর পয়েন্টে অবশ্যই আসবে ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি। ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি। 4 আসবে বিনিময়, লেনদেন ও সম্পর্ক। এবং ফাইনালি 5 নম্বর যে ধারণাটা সেটা হচ্ছে বাজার। এই 5টি, আমি যে 5টি ধারণা উল্লেখ করেছি, এই 5টি ধারণার উপরে বাজারজাতকরণের কার্যক্রম, বিপণনের কার্যক্রম প্রতিষ্ঠিত হয়, পরিচালিত হয়। তো প্রথমেই একদম খুব সহজভাবে,
শর্টকাটে সামারি আকারে বুঝিয়ে দিব। সেটা হচ্ছে ক্রেতা ও ভোক্তার প্রয়োজন অভাব চাহিদা। প্রয়োজন কাকে বলে, অভাব কাকে বলে, চাহিদা কাকে বলে। প্রয়োজন একবার খুব ইজিলি যদি বলি সেটা হচ্ছে যে প্রয়োজন হচ্ছে কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করার অনুভূতি। কোনো কিছু থেকে ভোক্তা যখন নিজেকে বঞ্চিত মনে করে সেই বঞ্চিত মনে হওয়ার অনুভূতি কি বলা হয়, প্রয়োজন। যেমন আমাদের শারীরিক প্রয়োজন আছে। শারীরিক প্রয়োজন কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা, এগুলো আমাদের শারীরিক প্রয়োজন। ওকে, ঠিক তেমনিভাবে আমাদের কিছু ব্যক্তিগত প্রয়োজন আছে। আত্মপ্রকাশ, ঠিক আছে, আত্মপ্রকাশ, নিজেকে প্রকাশ করা, ঠিক আছে, জ্ঞান অর্জন। সামাজিক প্রয়োজন, একসাথে থাকা, ভালোবাসা, এগুলো হচ্ছে সামাজিক প্রয়োজন। আশা করি বুঝতে পেরেছো। অভাব, প্রয়োজন যখন ব্যক্তিত্ব এবং সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয় তখন তাকে বলা হয় অভাব। তাহলে প্রয়োজন, যেটা ইংরেজি শব্দ হচ্ছে নিড, প্রয়োজন। অভাবের ইংরেজি শব্দ হচ্ছে ওয়ান্ট। আর চাহিদার ইংরেজি শব্দ হচ্ছে ডিমান্ড। নিড, ওয়ান্ট, ডিমান্ড। নিড আমরা বুঝতে পেরেছি, কোনো কিছু থেকে বঞ্চিত মনে করার অনুভূতি কি বলা হয়, প্রয়োজন। প্রয়োজন বিভিন্ন রকম হতে পারে, শারীরিক প্রয়োজন, ব্যক্তিগত প্রয়োজন, সামাজিক প্রয়োজন, এগুলোর উদাহরণ দিয়েছি। অভাব, প্রয়োজন যখন ব্যক্তিত্ব এবং সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয় তখন তাকে বলা হয় অভাব। দ্যাট মিনস আমেরিকানরা ক্ষুধা লাগলে ফাস্টফুড খায়, বাঙালি ক্ষুধা লাগলে মাছ খায়। অভাবটা এখানে বোঝা যাচ্ছে, ব্যক্তিত্ব এবং সংস্কৃতি দ্বারা, কালচার এখানে খায়। ঠিক আছে, আমেরিকান কালচারে ফাস্টফুড হচ্ছে তাদের খাবার, ঠিক আছে, প্রিয় খাবার এবং তাদের জাতীয় খাবার বলা যেতে পারে। কিন্তু বাংলাদেশের কালচারের, বাংলাদেশের প্রেক্ষাপটে, সাংস্কৃতিক প্রেক্ষাপটে অবশ্যই ভাত, মাছ, ডাল হচ্ছে আমাদের বাঙালি ঐতিহ্য। ঠিক আছে, বাঙালি ট্রেন্ড, কালচারটাকে বোঝা যায় যে সে বাংলাদেশি, বাঙালি, সেটা হচ্ছে তার অভাব। আশা করি বুঝতে পেরেছো। এবং ডিমান্ড, সর্বশেষ যেটা আছে চাহিদা, ডিমান্ড যেটাকে বলা হয়, মানুষের অভাব যখন ক্রয় ক্ষমতার শর্ত পূরণ করে তখন তাকে বলা হয় চাহিদা। তোমার প্রয়োজন অভাব আমি বুঝতে পেরেছো, প্রয়োজন এবং অভাব, ঠিক আছে, শারীরিক প্রয়োজন, ব্যক্তিগত প্রয়োজন, সামাজিক প্রয়োজন, একসাথে থাকা, ভালোবাসা, তোমার প্রয়োজন বোঝা গিয়েছে, অভাব বোঝা গিয়েছে। চাহিদা যেটা বলছি যে মানুষের অভাব যখন তার ক্রয় ক্ষমতার শর্ত পূরণ করে, দ্যাট মিনস নিঃস্ব ব্যক্তির ঘোরা ক্রয়ের ইচ্ছা, অবশ্যই সেটা চাহিদা বলা যাবে। ঠিক আছে, নিঃস্ব ব্যক্তি যদি ঘোড়া কিনতে চায় সেটা অবশ্যই তার চাহিদা হবে, কারণ এখানে ক্রয় করার সামর্থ্য তোমার থাকতে হবে। ঠিক আছে, তার মানে অভাব যখন ক্রয় ক্ষমতার শর্ত পূরণ করে তখন তাকে বলা হয় চাহিদা। আশা করি বুঝতে পেরেছো। দ্বিতীয় যে পয়েন্টটি আছে সেখানে অবশ্যই আমরা যাব, সেটা হচ্ছে বাজারজাতকরণ অর্পণ। একটু মুছে দিচ্ছি, হ্যাঁ, বোঝার স্বার্থে। বাজারজাতকরণ অর্পণ, যেটাকে ইংরেজিতে বলা হয় বিপণন বা বাজারজাতকরণ অর্পণ, যেটাকে ইংরেজিতে বলা হয় মার্কেট অফারিং। মার্কেট তোমাকে কি কি জিনিস অফার করছে, ঠিক আছে, পণ্য, সেবা এবং অভিজ্ঞতা। পণ্য, সেবা, অভিজ্ঞতা। ওকে, দ্যাট মিনস তুমি যখন মার্কেটিং প্রসিডিউরটা, মার্কেটিং এর কার্যক্রম পরিচালনার জন্য তোমাকে অবশ্যই পণ্যের ব্যবহার লাগবে, সেবার ব্যবহার লাগবে, অভিজ্ঞতার ব্যবহার লাগবে, এবং এগুলো অবশ্যই তোমার মার্কেটে উপস্থিত থাকতে হবে। মার্কেটগুলো অবশ্যই অফার করবে। তো পণ্য কাকে বলে? যা মানুষের প্রয়োজন এবং অভাব পূরণ করতে সক্ষম, এরকম যা কিছু বাজারে উপস্থিত আছে তাকে বলা হয় পণ্য। সেবা অ্যাজ ইট ইজ পণ্যের মতোই হবে, সেবাও মানুষের প্রয়োজন এবং অভাব পূরণে সক্ষম, তা অবশ্যই। হ্যাঁ, সেবা হবে অদৃশ্যমান, হ্যাঁ, সেবাকে দেখা যাবে না, ছোঁয়া যাবে না। সেবা চারটা বৈশিষ্ট্য রয়েছে, সেই চারটি বৈশিষ্ট্য তোমাদের বইতে আছে, সেটা অবশ্যই দেখে নিবা। ঠিক আছে, সেবা যা মানুষ প্রয়োজন বা অভাব পূরণ করতে পারে, তো চোখে দেখা যায় না, অদৃশ্য, তাকে বলা হয় সেবা। অভিজ্ঞতা, কোনো বিষয় সম্পর্কে অর্জিত বাস্তব জ্ঞানকে বলা হয় অভিজ্ঞতা। তো পণ্যের সংজ্ঞা, হ্যাঁ, পণ্যের সংজ্ঞা আমি দিয়েছি, মানুষের প্রয়োজন বা অভাব পূরণের সক্ষম যা কিছু বাজারে উপস্থিত তাকে বলা হয় পণ্য। পণ্য বিভিন্ন রকমের পণ্য বাজারে বিদ্যমান, ঠিক আছে, সব কিছুকে পণ্য বলা হবে। ওকে, তো পণ্য যেমন তোমার ক্লাসরুমের যে টেবিল, চেয়ার, ফ্যান, লাইট, সবই পণ্য, সবই প্রোডাক্ট। সার্ভিস, যেটাকে সেবা বলি আমরা, সেবা, এটাও তোমার প্রয়োজন এবং অভাব পূরণের সক্ষম। সেবা হবে অদৃশ্যমান, হ্যাঁ, সেবা হবে অস্পর্শনীয়। অভিজ্ঞতা, কোনো বিষয় সম্পর্কে অর্জিত বাস্তব জ্ঞানকে বলা হয় অভিজ্ঞতা। যেমন চাকরির ক্ষেত্রে, ঠিক আছে, চাকরির ক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন পড়ে। ঠিক আছে, এটি আবার আরেকটা সহজভাবে উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন অ্যাডিডাস একটা জুতোর ব্র্যান্ড, হ্যাঁ, তোমরা জানো অ্যাডিডাস যে জুতোর ব্র্যান্ড আমরা জানি। ঠিক আছে, বিভিন্ন প্লেয়াররা অ্যাডিডাসের জুতা পরে, ঠিক আছে, তো সেখানে তার অভিজ্ঞতা প্রকাশ পায়। ঠিক আছে, কোনো বিষয় সম্পর্কে অর্জিত বাস্তব জ্ঞানকে বলা হয় অভিজ্ঞতা। দ্যাট মিনস তুমি এসএসসি পাস করে এসেছো, ম্যাট্রিক পাস করে এসেছো, হ্যাঁ,
এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে তো এসএসসিতে ভর্তি হয়েছে এবং এখন এসএসসি পরীক্ষা। তার মানে এসএসসি পাস করার কারণেই তুমি এইচএসসি পরীক্ষায় এইচএসসি পরীক্ষা অংশগ্রহণের জন্য অবতীর্ণ হয়েছো এবং সেই ক্ষমতা অর্জন করেছো এসএসসি পরীক্ষা পাস করার কারণে। তো এসএসসি পরীক্ষা যে পাস করেছো সেটাই হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স। আবার এইচএসসি পরীক্ষা পাস করবে, তারপরে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করবে, ঠিক আছে, এবং আন্ডার গ্র্যাজুয়েট যে প্রোগ্রামগুলো আছে সেগুলো তখন অর্জন করার চেষ্টা করবে এবং আফটার কমপ্লিটিং এর গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, ঠিক আছে, when you will go for the job, হ্যাঁ, that will be come from your experience, অভিজ্ঞতা, কোন বিষয় সম্পর্কে অর্জিত বাস্তব জ্ঞান। আশা করি বুঝতে পেরেছো, পণ্য, সেবা এবং অভিজ্ঞতা। এবং 3 নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে কি, ক্রেতা ভ্যালু এবং সন্তুষ্টি। একটু উপরে লিখেছি, লিখছি যে ক্রেতা ভ্যালু, যেটা আমরা সংজ্ঞায় পড়েছিলাম একটু আগে, ক্রেতা ভ্যালু সম্পর্কে পড়েছি, ভ্যালু শব্দটা এসেছিল সন্তুষ্টি। ক্রেতা ভ্যালু, এখানে আমরা ভ্যালু শব্দটা পড়েছিলাম একটু আগে, ভ্যালু শব্দের অর্থ বলেছিলাম সুবিধা, ঠিক আছে। ক্রেতা ভ্যালুটা কি আসলে? কাস্টমার ভ্যালু ভেরি ইম্পর্টেন্ট। কোনো পণ্য বা সেবা ভোগ বা ব্যবহারের মাধ্যমে যে সুবিধা পাওয়া যায় এবং বিনিময়ে যে অর্থ খরচ হয়, এই দুইয়ের পার্থক্য বলা হয় ক্রেতা ভ্যালু। কোনো পণ্য বা সেবা ভোগ বা বিনিময়ের মাধ্যমে, যে ভোগ বা ব্যবহারের মাধ্যমে যে সুবিধা পাওয়া যায় এবং বিনিময়ে যে অর্থ খরচ হয়, এই দুইয়ের পার্থক্যকে বলা হয় ক্রেতা ভ্যালু। তার মানে হচ্ছে এই ভ্যালুটাকে আমরা ডিটারমাইন করতে পারি একটা ফর্মুলা ইউজ করে, ম্যাগনেটিক কস্ট। দ্যাট মিন্স কোনো পণ্য ভোগ বা ব্যবহারের মাধ্যমে যে সুবিধা পাওয়া যায়, ম্যাগনেটিক মানে হচ্ছে সুবিধা, এবং বিনিময়ে যে অর্থ খরচ হয়। কোনো পণ্য ভোগ বা ব্যবহারের মাধ্যমে যে সুবিধা পাওয়া যায় এবং বিনিময়ে যে অর্থ খরচ হয়, এই দুই পার্থক্যকে বলা হয় ক্রেতা ভ্যালু। সন্তুষ্টি, তারপরে যে শব্দটা আছে সন্তুষ্টি, তার মানে হচ্ছে তুমি যে পণ্য বা সেবাটা ব্যবহার করছো, সেই পণ্য বা সেবা ব্যবহার করার ফলে তোমার যে প্রত্যাশা, কোনো পণ্য ব্যবহারের ফলে তোমার প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ হলে তুমি সন্তুষ্ট হবে। প্রত্যাশার সাথে কোনো পণ্য বা সেবা ব্যবহারের ফলে প্রত্যাশার সাথে যদি সামঞ্জস্যপূর্ণ না হয়, তার মানে তুমি অসন্তুষ্ট। স্যাটিসফাইড এবং ডিসস্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন এন্ড ডিসস্যাটিসফ্যাকশন ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর মার্কেটিং। মার্কেটিং এটাকে খুবই গুরুত্বপূর্ণ ধরা হয়, ভাইটাল ফ্যাক্টর ধরা হয় বিপণনের ক্ষেত্রে। কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমারকে সন্তুষ্ট করা, কাস্টমার সন্তুষ্ট হলো কিনা, এটা বিফোর পারচেজিং এর আগেও, মানে ক্রয় করার আগেও এই বিষয়টা দেখা হয়, অ্যান্ড আফটার পারচেজিং, পোস্ট পারচেজিং পাওয়ার যখন ক্রেতা যখন কিনে ফেলে। এই যেমন দেখো, বিভিন্ন উদাহরণ দেওয়া যেতে পারে এখানে। রহিমা আফরোজ, বাংলাদেশের রহিমা আফরোজ আইপিএস আছে, তোমরা জানো আইপিএস এর মিনিং ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই, ঠিক আছে। রহিমা আফরোজ আইপিএস তুমি যখন পারচেজ করেছো, তারা তোমাকে বাসায় ইনস্টল করে দেয় এবং 2 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দেয়, ঠিক আছে। গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে আমরা একটু ক্লাসে আলোচনা করেছি, এগুলো সম্পর্কে তোমরা অবগত আছো। তো এই 2 বছরের যে গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে, এটা কি আফটার পারচেজিং দ্য প্রোডাক্টটা পারচেজ করার পরেও কিন্তু তার সাথে কন্টিনিউয়াস একটা বন্ডিংস এর মধ্যে আছে। দ্যাট মিন্স স্ট্রং কাস্টমারশিপ মেনটেন করা, বিল্ড আপ করাটাই হচ্ছে মার্কেটিং এর মূল মোটিভ, ঠিক আছে। কাস্টমারের সাথে সম্পর্ক তৈরি করা, এবং সেই সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কাস্টমারকে সন্তুষ্ট করতে হবে। এখন এই সন্তুষ্টির মাধ্যমে নিশ্চয়ই বুঝতে পেরেছো সন্তুষ্টি কাকে বলে। কোনো পণ্য বা সেবা ভোগ বা ব্যবহারের মাধ্যমে ক্রেতার মনে পণ্যকে নিয়ে যে আশা প্রত্যাশা সৃষ্টি হয় এবং প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া, সেটাকে বলা হয় সন্তুষ্টি। প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ না হওয়াকে বলা হয় অসন্তুষ্টি। 4 এবং 4 নম্বর পয়েন্ট যেটা আছে, বিনিময় লেনদেন। 4 নম্বর বিনিময় এবং সম্পর্ক, এবং সোজা ভাষায় লিখবে বিনিময় এবং সম্পর্ক। বিনিময়, তোমরা আশা রাখি যে অ্যাকাউন্টিং ক্লাস, ঠিক আছে, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারও পড়েছো, অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারও পড়েছো। প্রথম পত্র সম্পর্কে তোমাদের ধারণা আছে, দ্বিতীয় পত্র সম্পর্কে ধারণা আছে। তো অ্যাকাউন্টিং যেহেতু পড়ে আছো, অ্যাকাউন্টিং এর একটা বিষয় আছে লেনদেন। হ্যাঁ, লেনদেন এই বিষয়টা তোমরা পড়েছো যে লেনদেন অর্থকে পরিমাপযোগ্য, বিভিন্ন বৈশিষ্ট্য পড়েছো না। লেনদেন ঠিক অ্যাজ ইট ইজ এরকম বিনিময়। বিনিময় মানে হচ্ছে আদান প্রদান। মার্কেটিং এর ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আদান প্রদান থাকবে, ঠিক আছে। বোথ পার্টি উইল বি বেনিফিট, উভয় পক্ষ উপকারী হবে, সুবিধা ভোগ করবে। ওকে, তুমি একটা কলম ক্রয় করেছো, বিনিময়ে বিক্রেতাকে 10 টাকা দিয়ে এসেছো, এটাকে বলা হয় বিনিময়, আদান প্রদান।
সম্পর্ক, এর সাথে যে শব্দ জোড়ানো আছে সেটা হচ্ছে সম্পর্ক। দ্যাট মিনস কাস্টমারের সাথে, ক্রেতা বা ভোক্তার সাথে অবশ্যই তোমাকে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করতে হবে, সুসম্পর্ক তৈরি করতে হবে, যাতে করে এই কাস্টমারটা, এই একজন কাস্টমার, এই একজন ভোক্তা, এই একজন ক্রেতা যেন তোমার অন্য বন্ধু বান্ধবের কারণে, অন্য কলিগসদের কারণে, অফিসে কাজ করা সহকর্মীদের কারণে, অথবা আত্মীয় স্বজন, নেইবার্স, প্রতিবেশী, হ্যাঁ, তাদের মাধ্যমে যেন তোমার কাস্টমার সংখ্যা বৃদ্ধি পায়, রেস করে, সেজন্য তোমাকে অবশ্যই এটা মেনটেন করতে হবে। দীর্ঘমেয়াদী সম্পর্ক, সুসম্পর্ক তৈরি করতে হবে, যাতে কাস্টমার তোমাকে ছেড়ে অন্য কোথাও চলে না যায়। এই জন্য অনেকেই প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে ব্র্যান্ড লয়্যালটি মেনটেন করে, ব্র্যান্ডের প্রতি আনুগত্যতা প্রকাশ করে। ঠিক আছে, যেমন লাক্স কোথাও লাইফবয় সাবান ব্যবহারের ক্ষেত্রে যেটা আমরা দেখি, প্রায়শই দেখা যায়, যেমন লাক্স লাইফবয় সাবান ব্যবহার করছি, শেষ হয়ে গেল সাবান, আবারও লাক্স লাইফবয় সাবানটাই কিনলাম। ঠিক আছে, মেয়েরা লাক্স সাবান ব্যবহার করে, পুরুষরা লাইফবয় সাবান ব্যবহার করে, একটা এক্সাম্পল হিসাবে। যে যে সাবান ব্যবহার করি, পারফিউম ব্যবহার করি, এখানে একটা বিষয় দেখা যায় যে অনেক সময় বিভিন্ন অ্যাক্টরসদেরকে, সিনেমার অ্যাক্টরসদেরকে দিয়ে ব্র্যান্ডগুলো এন্ডোর্স করা হয়। ঠিক আছে, মানে ব্র্যান্ড এন্ডোর্সের ক্ষেত্রে অবশ্যই তোমার যে বিষয়টা কাজে লাগানো হয়, যে শাহরুখ খান, ওকে, শাহরুখ খানকে দিয়ে, বাংলাদেশের সাকিব খানকে দিয়ে যখন কোনো সাকিব আল হাসান, সাকিব খান, এরা যখন কোনো ব্র্যান্ডকে এন্ডোর্স করে, তার মানে হচ্ছে কি? তার মানে হচ্ছে তারা এটাকে অনুমোদন দিয়েছে, তারা এটাকে সমর্থন জানাচ্ছে, এবং অনেকের মধ্যে কাজ করে যে সাকিব আল হাসান ব্যবহার করে, আমারও ব্যবহার করতে হবে। এই বিষয়গুলোর কারণে তাদেরকে ব্যবহার করা হয়, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়। তো এখানে অবশ্যই সম্পর্কের বিষয়টা আসবে, দীর্ঘমেয়াদী সম্পর্ক, সুসম্পর্ক তৈরি করা ক্রেতা এবং ভোক্তার সাথে। এবং ফাইনালি 5 নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে বাজার। সর্বশেষ যে ধারণা সেটাকে বলা হয় বাজার, মার্কেট। ঠিক আছে, এর মার্কেট ইজ এ সেট অফ পটেনশিয়াল বায়ার্স অ্যাজ ওয়েল এজ, ঠিক আছে, ইউর প্রেজেন্ট বায়ার। ওকে, দ্যাট মিনস বাজার হচ্ছে কোনো পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সেট। বাজার হচ্ছে কোনো পণ্য বা সেবা বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সেট। আশা করি বুঝতে পেরেছো বাজার বলতে কি বোঝানো হয়েছে। বাজার যেমন অ্যাপেক্স এর তুমি কোনো জুতা কিনতে গিয়েছো, জুতা পারচেজ করার সময় তুমি বিভিন্ন জুতোর দোকান দেখবে, ইভালুয়েট করবে কোন জুতো তোমার ভালো লাগে, হ্যাঁ, তুমি বিভিন্ন মার্কেট ঘুরে ঘুরে দেখা। ঠিক আছে, এখন অ্যাপেক্স এর দোকান থেকে জুতা কিনে না কিনে তুমি বাটা থেকে জুতা কিনলে, দেয়ার আর টু ব্র্যান্ডস, বাটা অ্যান্ড অ্যাপেক্স। ওকে, তো বাটা এবং অ্যাপেক্স দুটো দোকানে তুমি গিয়েছো, সেখানে তুমি অ্যাপেক্স জুতা ভালো লাগেনি দেখে বাটা জুতা নিয়েছো। ঠিক আছে, এই যে অ্যাপেক্স জুতা নিলাম না, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে অবশ্যই তুমি তার জন্য তুমি সম্ভাব্য কাস্টমার, এবং বাটার জুতা নিয়েছো তার জন্য তুমি বর্তমান কাস্টমার, বর্তমান তুমি বাটার জুতা পারচেস করছো। আশা করি বুঝতে পেরেছো। চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য যে বিপণন কি, বিপণনের মৌলিক ধারণা সমূহ কি কি, বাসায় দেখবে, এবং এই বই পড়ার ক্ষেত্রে অবশ্যই এটা ভেরি ভেরি ইফেক্টিভ তোমাদের ইয়ের ক্ষেত্রে, বইয়ের পাঠ্যপুস্তকের ক্ষেত্রে। যে মার্কেটিং করতেছি, অবশ্যই মার্কেটিং এর বিষয়টা জানতে হবে। মার্কেটিং বিষয় জানার জন্য অবশ্যই মার্কেটিং কাকে বলে সঠিকভাবে সুন্দরভাবে জানতে হবে, সেটাই জানানোর প্রয়াস চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ক্লাস অবশ্যই আমার ক্লাসে সাবস্ক্রাইব করবে। তোমরা জানো যে ইউটিউবে আমার একটা চ্যানেল বর্তমান আছে, যেটাকে বলা হয় সাতামসেল ফুড ফর ব্রেন। এখানে আমার সবগুলো লেকচার্স আমি প্রোভাইড করে থাকি। এখান থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং লেকচার্সগুলো গ্রহণ করবে। আশা করি তোমাদের উপকারে আসবে। থ্যাংক ইউ সো মাচ।